today we're gonna solve and discuss May Zone 2018 2-3 of 9702. আপনাদেরকে বাসা থেকে সলভ করতে আনতে বলেছিলাম। আই হোপ আপনারা নিয়ে আসছেন। আমরা জাস্ট ক্লারিফিকেশন নিব এবং যেখানে আপনারা পারেন নাই ওই পার্টটা আরো বেশি ডিটেইলসে আলোচনা করব। সবার আগে আমরা কোশ্চেন নাম্বার 1 দিয়ে শুরু করছি। কোশ্চেন নাম্বার 1 পুরোটা পড়তে আমাকে হেল্প করবে পুরাব্বাস প্লিজ। সিস্টেমেটিক এর সো প্রথমে বলতেছে আমরা কি মেজার করতেছি, অ্যানালগ ভোল্টমিটার দিয়ে পটেনশিয়াল ডিফারেন্স মেজার করতেছি। আমি আপনাদেরকে অ্যানালগ অ্যামিটারটা এখন দেখাচ্ছি ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড ফর দ্য সেক অফ সিস্টেমেটিক এরর। সো খেয়াল করবেন আপনারা, এটা অ্যানালগ অ্যামিটার। আমি একটু আমারটাকে পিন করছি সো দ্যাট ইউ ক্যান সি দ্য বেটার ভিউ অফ ইট। খেয়াল করেন এখানে যে মিটারটা রয়েছে দ্যাট ইজ অ্যান অ্যানালগ অ্যামিটার। ডিজিটাল অ্যামিটার রয়েছে অর্থাৎ যেটাকে আমরা বলি মাল্টিমিটার, এটাও আমাদের রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই এটাকে মাল্টিমিটার কেন বলা হয় আপনাদেরকে মনে একটু দেখাইছি, স্টিল বলে দিচ্ছি। খেয়াল করেন এখানে অনেকগুলো পজিশনস আছে, দেখেন এখানে ওহম সাইন আছে, তার মানে এই পার্টটা দিয়ে রেজিস্ট্যান্স মেজার করেন। আপনি যদি এটাকে ঘোরায় দেন এইদিকে, এটা দিয়ে আপনি রেজিস্ট্যান্স মেজার করতে পারবেন। দ্যাটস দি অফ মোড। এদিকে দেখেন ভোল্টেজ রয়েছে, রাইট? টু বি স্পেসিফিক দ্যাটস এ ডিসি ভোল্টেজ। নিচে দেখেন এসি ভোল্টেজের সাইন দেয়া আছে, ভালো করে দেখেন এসি ভোল্টেজের সাইন। সো কোথায় আপনি কি মেজার করতে চাচ্ছেন ডিপেন্ডিং অন আপনি এটাকে ঘোরায় দিবেন, আপনি ভোল্টেজ মেজার করতে পারবেন ডিসি এসি বোথ। নিচের দিকে দেখেন এখানে অ্যামিটার সাইন দেয়া আছে, এই যে দেখেন এ, তার মানে কি এটাতে আপনি কি মেজার করতে পারবেন, কারেন্ট মেজার করতে পারবেন। সো একটা মিটার দিয়ে ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স মেজার করা যায় বলে এই ধরনের মিটার গুলোকে কি বলা হয়, মাল্টিমিটার। আমি একটু অফ করে দিই। and that gives you a digital display, right? On the other hand, we see an analog ammeter. এটা কি মেজার করবে, কারেন্ট মেজার করবে। বাট একটু ভালো করে খেয়াল করে দেখেন তো এটা কি জিরোতে আছে এক্স্যাক্টলি, এটা দেখেন এখন কি নড়তেছে, এটা কি জিরোতে আছে, নাই, জিরোর একটু কম না ভ্যালুটা বাবা? ইয়েস। এই যে জিরোর যে কম যে ভ্যালুটা, এটা কি আমার ফল্ট আমি যদি মেজার করতে ভোল্ট এটা পাই, নাকি এই মিটারের ফল্ট? এই মিটারের ফল্ট। এই জন্য এটা আমার প্রবলেম না, এটা সিস্টেমের প্রবলেম। এই ধরনের এরর গুলোকে বলা হয় সিস্টেমেটিক এরর। ক্লিয়ার? সো সিস্টেমেটিক এরর নিয়ে এখানে আর বেশি ডিসকাশন আমাদের প্রয়োজন হবে না। আমি জাস্ট স্মার্ট স্কিমের যে সেট অফ ল্যাঙ্গুয়েজটা রয়েছে টু রাইট দি প্রপার সেন্টেন্স, এটা আমরা একটু দেখি কি বলতেছে মার্কস্কিম বলতেছে জিরো এরর, যেটা আমরা মাত্র দেখে আসলাম। রং ক্যালিব্রেটেড স্কেল, এটা অ্যাকচুয়ালি এখানে না, বিকজ এটা প্রপারলি ক্যালিব্রেটেড স্কেল। এরকম যদি কোনো স্কেল থাকে যেটা রংলি ক্যালিব্রেটেড, দ্যাট ইজ অলসো অ্যান অপশন হিয়ার। সো আমরা ওইটাও লিখতে পারি, বাট আই প্রেফার দি জিরো এরর। এন্ড পরের পার্টটা দেখেন তারা বলতেছে র্যান্ডম এরর। র্যান্ডম এরর কি জিনিস? র্যান্ডম এরর ইজ নট আ সিস্টেমেটিক এরর, রাইট? ইটস অ্যান এরর ডান বাই আস। অর্থাৎ আমি যদি আপনাদেরকে স্লাইড ক্যালিপার বা ভার্নিয়ার ক্যালিপারটা দেখাই, এটার মেজারমেন্টের যে ওয়েটা, আমি একটু ক্যামেরাটা অন করতেছি আবার, এটার যে মেজারমেন্টের ওয়ে, লেটস সে আমি একটা পেনের ডায়ামিটার মেজার করব, প্যারালেক্স এরর, রাইট? আমি যদি এটা ডায়ামিটার মেজার করতে চাই, এটা জর মাঝখানে এটাকে সেটেল করতে হয়। আমি এটাকে সেটেল করলাম, করার পর এখানে টাইট দিতে হয়, টাইট দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে একটা রিডিং দেখাচ্ছে। আমি যদি এটাকে সরাই ফেলি পেনটাকে ফর দ্য সেক অফ জাস্ট শোয়িং দি ডিসপ্লে, খেয়াল করেন এখানে স্লাইড বা ভার্নিয়ার ক্যালিপারের যে জিরোটা, এই জিরোটা মেইন স্কেলের যে রিডিংটাকে ক্রস করেছে, আমরা ওইটাকে আমরা মেইন স্কেল রিডিং হিসেবে নিব। হিয়ার ইট ইজ 0.7 সামথিং, ইট হ্যাজ ক্রস 0.7। খেয়াল করেন ইট ডিডন্ট টাচ 0.8, দেখা যায় it didn't touch 0.8 yet, so 0.6 is the main scale reading. এবার মেইন স্কেলের সাথে এই নিচের ভার্নিয়ার স্কেলের 20টা দাগের যে কোনো একটা উপরেরটার সাথে পুরোপুরি মিলে যাবে, দ্যাটস গোইং টু বি মাই ভার্নিয়ার স্কেল রিডিং। আমি যদি রিডিংটা আপনাদেরকে প্রপারলি বলি,
it is here actually 8.5. If it is 8.5, the reading is 0.685. So 0.685 or 0.785 is the answer here for the measurement of this diameter of the pen. Now, যখন আপনারা এই আপনি স্কেলিংটার সাথে উপরের স্কেলিংটা কোনটা ম্যাচ করেছে এটা যখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে তাকাবেন, এরকম ভাবে তাকাবেন, তখন দেখবেন একটা ম্যাচ করতেছে, এরকম ভাবে তাকাবেন দেখবেন আরেকটা ম্যাচ করতেছে, আর পারফেক্টলি প্যারালালি তাকালে দেখবেন অন্য আরেকটা ম্যাচ করতেছে। সো কোনটা কারেক্ট অ্যান্সার? প্যারালালি তাকানোর জন্য যে অ্যান্সারটা, দ্যাট ইজ দি কারেক্ট অ্যান্সার। ঠিক তেমনি আপনারা যদি ওয়াটার মেজার করতে চান কোন একটা মেজারিং সিলিন্ডার, ওইটার যে লেভেল আছে যদি আপনি নিচে থেকে খেয়াল করেন, ওয়াটার লেটস এখানে এটা একটা ভ্যালু দিবে, উপর থেকে খেয়াল করলে এটা একটা ভ্যালু দিবে, সাইড থেকে খেয়াল করলে একটা ভ্যালু দিবে। আর যদি চোখের প্যারালালে রাখেন মেজার করার সময়, তখন আপনারা অ্যাবসলিউট ভ্যালুটা বের করতে পারবেন। অর্থাৎ ঠিকভাবে না তাকানোর জন্য যদি কোনো এরর আমরা পেয়ে যাই, যদি কোনো মিস্টেক আমাদের রেজাল্টে চলে আসে, এই ধরনের এরর গুলোকে আমরা র্যান্ডম এররের মধ্যে নিয়ে আসবো। ক্লিয়ার এ পর্যন্ত? চলেন আমরা আবার মার্ক স্কিমে একটু ব্যাক করে আসি। মার্ক স্কিম কি বলতেছে এখানে? বলতেছে রিডিং স্কেলস ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস wrongly interpolating between scale reading and division। অর্থাৎ এই যে আমি জানি না এখানে কিভাবে প্রপারলি ভ্যালুটা নিতে হয়, মেইন স্কেল রিডিং এর সাথে ভার্নিয়ার স্কেলের রিডিংটাকে কিভাবে অ্যাড করতে হয় আই ডোন্ট নো, অথবা আমি জানি কিন্তু লেখার সময় আমি এটাকে ভুল করে কিছু একটা করে ফেলছি। সো এইটাকে আমরা মার্ক স্কিমের আন্ডারে নিয়ে আসছি। ওটা আপনারা না লিখতে চাইলে আপনারা এটাকে নিয়ে আসতে পারেন, রিডিং স্কেল ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। ক্লিয়ার? অথবা আমি খালি প্যারালাক্স এরর ওয়ার্ডটা লিখে দেই, দুইটা ওয়ার্ড। প্যারালাক্স এরর লিখতে পারেন, বাট এটা মার্ক স্কিমে আসে নাই। সো যেহেতু মার্ক স্কিমে আসে নাই, আমরা রিস্কটা না নিয়ে আমরা জাস্ট এই সেন্টেন্সটাকে, এটা তো স্যার ডিফারেন্ট মার্ক স্কিম, এটা তো ইয়ার ওয়াইজ 2018 এ একটা দেয়, 2019 এ আরো একটা, মানে এটা তো মার্ক স্কিমের উপর ডিপেন্ড করে। সো দেখবেন অন্য জায়গাটুকুতে যদি ওইরকম কিছু আসে আমরা দিবেন, বাট খেয়াল করেন এখানকার কোশ্চেনটা কিন্তু একটা স্পেসিফিক কোশ্চেন ছিল। অন্য কোশ্চেন গুলোতে কোশ্চেনটা কিরকম থাকে, একটা পার্টিকুলার সেটআপের জন্য ওই পার্টিকুলার ইনস্ট্রুমেন্টের যে এরর গুলো হওয়ার পসিবিলিটি আছে ওগুলো মেনশন করে। এখানে কিন্তু একটা স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট তারা আমাদেরকে দিয়েছে, অ্যানালগ ভোল্টমিটার। সো অ্যানালগ ভোল্টমিটারে র্যান্ডম এরর কি হতে পারে, ওই যে আপনার প্যারালালি না তাকানোর জন্য যে এররটা হয়। এন্ড আরেকটু খেয়াল করে দেখবেন, ফর দিস মেজারমেন্ট ডেসক্রাইব ওয়ান এক্সাম্পল অফ আ র্যান্ডম এরর। তার মানে কি, তারা আমাদেরকে ডেসক্রাইব করতে বলেছে, they didn't say just mention the error। আবু বাইদা ক্লিয়ার বাবা? আচ্ছা জি। স্পেসিফিক কোশ্চেন এটা, হ্যাঁ। সো স্পেসিফিক কোশ্চেনের জন্য আমাকে স্পেসিফিক অ্যানসার দিতে হবে, ডেসক্রাইব করতে বলছে। নাম্বার বি তে চলে যাচ্ছে আমরা, ওয়েট না করি। The potential difference across a resistor is measured as 5 plus minus 0.1 volts. The resistor is labeled as having a resistance of 125 ohm plus minus 3%. Calculate the power dissipated by the resistor. So power বের করার জন্য আমাদের ইকুয়েশন কি, v স্কয়ার r, রাইট? v এর ভ্যালু দেওয়া আছে 5, r এর ভ্যালু দেওয়া আছে 125, পাওয়ার এর ভ্যালু আপনাদের আসার কথা 0.20 ওয়াটস আসে। রেড পেন দিয়ে টিক মার্ক দেন, আছে? ব্যাগের মধ্যে হাত দিচ্ছেন কেন? আপনার রেড পেন কই? আপনি সলভ করেন না কেন? রেড পেন দিয়ে আনসার গুলো লিখতে থাকেন, 0.20 ওয়াটস লেখেন, 1v1 0.20 ওয়াটস লিখছেন। নেক্সট B2 তে চলে যাচ্ছি, ক্যালকুলেট দি পার্সেন্টেজ আনসার্টেনিটি ইন দি ক্যালকুলেটেড পাওয়ার। সো ক্যালকুলেটেড পাওয়ারে যে পার্সেন্টেজ আনসার্টেনিটি থাকবে, আমরা জানি পার্সেন্টেজ আনসার্টেনিটি এখানে ডিপেন্ড করতেছে ভোল্টেজের বা ভোল্টমিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটির উপর, প্লাস দি রেজিস্ট্যান্সের পার্সেন্টেজ আনসার্টেনিটির উপর। তো সবার আগে আমাদের সবার পার্সেন্টেজ আনসার্টেনিটি গুলো জানতে হবে। যদি আমরা জানি যে ভোল্টমিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটি কত, v স্কয়ার, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, ইনটু রেজিস্ট্যান্সের যে পার্সেন্টেজ আনসার্টেনিটি আছে ওইটা অ্যাড করব। সো যদি না জানা থাকে তাহলে আগে আমরা ভোল্টমিটারের পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করে ফেলব, রাইট? তাহলে দেখেন এখানে পার্সেন্টেজ আনসার্টেনিটি অফ দ্য ভোল্টমিটার কত, 2%। কোথা থেকে বের করছে?
বলেন তো এই 2% কোত্থেকে বের করছে বলতে পারবেন? আনসার্টিনিটি ডিভাইডেড বাই মিন ভ্যালু ইনটু 100। আনসার্টিনিটি কত 0.1 ডিভাইডেড বাই মিন ভ্যালু কত 5 ইনটু 100 করলে কি পাবেন 2%। Clear? So that's the percentage uncertainty of what? Of the voltmeter. তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম because this is v square and divided by r আছে, so আমি এটার uncertainty add করব which is 3%। তাহলে 4 plus 3 7% is the correct answer. Clear? Next, এবার বলতেছে মার্কস্কিম বলতেছে কোশ্চেনটা এরকম হওয়া উচিত, what is the absolute uncertainty? So absolute uncertainty তারা বের করেছে 7% is the percentage uncertainty, পাওয়ার বের করেছি আমরা 0.2। তাহলে 7 into 0.2 divided by 100 আমার আসবে absolute uncertainty। তাহলে আমি পাওয়ারের যখন ভ্যালুটা লিখবো কি লিখবো 0.20 প্লাস মাইনাস 0.01 ওয়াটস। সো 0.01 কেন আমরা লিখলাম বিকজ এই যে আমরা এখানে আমাদের রাইট এখানে আমাদের আবার আবু উবাইদার পয়েন্ট এখানে আসছে, 3 সিগনিফিকেন্ট ফিগার তারা এখানে দিয়েছে 125 and 0.014 এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিগনিফিকেন্ট ফিগারের সংখ্যাটা একটা বেড়ে যাচ্ছে, এজন্য আমরা 4টাকে নেগলেক্ট করে 0.01 বসাচ্ছি। আবু উবাইদা ক্লিয়ার বাবা? বাকিটা স্যার এটা তো ভ্যালুর সিগনিফিকেন্ট ফিগার না, এটা তো পার্সেন্টেজ আনসার্টিনিটি সিগনিফিকেন্ট ফিগার 1, তাই হচ্ছে আমরা 1 নিছি। আবার বলেন মানে এই যে মানে 0.014 এটা কত সিগনিফিকেন্ট ফিগার? আই মিন খেয়াল করেন এখানে সিগনিফিকেন্ট ফিগারটা আসতেছে, সিগনিফিকেন্ট ফিগারের জন্য এটা 0.01 হয়েছে, এটা ক্লিয়ার? হ্যাঁ ইয়েস দ্যাটস ইট। হ্যাঁ এখানে এটা কত সিগনিফিকেন্ট ফিগার 0.014? গুড কোশ্চেন। 2 এই আপনি ইয়ে করেন না, বলেন লেখার চেয়ে তো বলা সহজ, বলেন। বললাম তো স্যার। 2 বাকিরা বলেন। হ্যাঁ 0.014 কত সিগনিফিকেন্ট ফিগার? আচ্ছা একটু পড়াশোনা করে আসেন আমাকে বলেন 0.014 কি 2 সিগনিফিকেন্ট ফিগার নাকি 3 সিগনিফিকেন্ট? এটা একটু পড়াশোনা করবেন। স্যার লেফটের 0 তো কাউন্ট হয় না। লেফটের 0 কি দশমিকের পরে কাউন্ট হয় না? এটা বলছি পয়েন্টের পরে কি কাউন্ট হয় নাকি হয় না? এটা হোমওয়ার্ক থাকছে, আপনারা একটু ক্লারিফিকেশন করে আমাকে গ্রুপে অ্যানসার দিন। আমরা কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি, সময় নেই আমাদের। হ্যাঁ ওকে 2 বলতেছে what is meant by work done? This is force into the distance. শুধু যদি বলেন force into distance you lose the mark because you must mention distance move along the direction of applied force. That is the issue, right? So খেয়াল করেন মার্কস কি এটা আসছে work done equals to force into distance move in the direction of the applied force or force applied. Then ডেনসিটির ভ্যালুটা আমি জাস্ট ভ্যালুটা বলতেছি, কোশ্চেনটা পড়তেছি না বিকজ আপনাদের এটা পড়ারই কথা ছিল। ডেনসিটির ভ্যালু 120 কেজি পার মিটার কিউব, মাস বাই ভলিউম নাথিং এলস। মাসের ভ্যালু 20 ডিভাইডেড বাই 9.81 বিকজ এখানে ওয়েট দেওয়া ছিল, এন্ড রেডিয়াসের ভ্যালু থেকে 4/3 পাই আর কিউব করে ভলিউম বের করা হয়েছে, এন্ড দি অ্যানসার ইজ 120 কেজি পার মিটার কিউব। ক্লিয়ার? আবু বাইদা নাবিলা ক্লিয়ার? Yes, sir. Amrita clear? Yes. Next B2 কি বলতেছে briefly explain the origin of the upthrust acting on the sphere. Origin of the upthrust কোথা থেকে আসে? একটা অবজেক্ট কে আমি পানির মধ্যে সাবমার্জ করেছি, পানির মধ্যে সাবমার্জ করে সে কি করবে ওয়াটার মলিকিউলস গুলোকে রিমুভ করবে। ওয়াটার মলিকিউলস গুলোকে রিমুভ করলে ওয়াটার মলিকিউলস এর হাইটটা ইনক্রিজ করবে ডিক্রিজ করবে, রাইট? I mean increase করবে হাইটটা টু বি স্পেসিফিক। কতটুকু ইনক্রিজ করবে দ্যাট ইজ ডিপেন্ডিং অন দি কত বড় অবজেক্টকে আমি এখানে সাবমার্জ করছি। যে অবজেক্টটাকে আমি সাবমার্জ করলাম এই অবজেক্টটার দুটো জায়গায় দুটো ডিফারেন্ট প্রেসার সে এক্সপেরিয়েন্স করবে, at its bottom and at its top. Bottom-এর pressure and upper pressure is not the same, right? There is a pressure difference and it has been calculated using one equation, delta P equals to H rho G. So এখানে H difference টা আমাকে বলে দিবে সে
কতটুকু প্রেসার এখানে আসবে, and that's the origin of the upthrust. মার্কসকিম দেখেন কি বলতেছে, the pressure on the lower surface of the sphere is greater than the pressure on the upper surface of the sphere. Clear? বাকিটা ক্লিয়ার? ওকে, সো এই প্রেসার ডিফারেন্স কে ব্যালেন্স করার জন্য আপথ্রাস্ট আসে। প্রেসার প্রেসার ডিফারেন্স কে ব্যালেন্স করার জন্য না, ঠিক মানে এই প্রেসার ডিফারেন্সটা যেখানে আসতেছে, এটা আসতেছে বিকজ অফ ডিফারেন্ট হাইট অ্যাট ডিফারেন্ট পার্ট অফ দি অবজেক্ট। এইটা কেন আসতেছে? বিকজ আপনি পানির মধ্যে এটাকে সাবমার্জ করেছেন, পানির মধ্যে যখন সাবমার্জ করলেন, বিকজ আপথ্রাস্ট অ্যাক্টস ফর দি ওয়াটার অর দি লিকুইড, রাইট? সো যখন আপনি ওয়াটারের মধ্যে এটাকে সাবমার্জ করলেন, আপনি কি করেছেন, ওয়াটার মলিকিউলস গুলোকে এখান থেকে রিমুভ করেছেন, রাইট? সো এই রিমুভালের জন্য ওয়াটার মলিকিউলস গুলো তাদের হাইটটা ইনক্রিজ করেছে। ওইটা হচ্ছে ওয়াটারের যে প্রেসারটা আপনি এক্সপেরিয়েন্স করবেন, দ্যাটস ওয়ান। সেকেন্ডলি, যেই জন্য অ্যাকচুয়ালি আপথ্রাস্টটা আসতেছে, মানে আপনি উপরের দিকে একটা প্রেসার পাবেন, কেন কেন আপনি উপরের দিকে একটা প্রেসার এক্সপেরিয়েন্স করতেছেন? বিকজ আপনি যখন পানির মধ্যে সাবমার্জ অবস্থায় আছেন, বা কোন একটা অবজেক্টকে যখন আপনি পানির মধ্যে সাবমার্জ করছেন, তার দুটো জায়গায় প্রেসার সেম না। তো দুটো জায়গায় প্রেসার সেম না হলে কি করবে? প্রেসারটা ইকুইলিব্রিয়ামে যাওয়ার চেষ্টা করবে, প্রেসারটা ব্যালেন্স হওয়ার চেষ্টা করবে। ওই যে তাড়নাটা, এই যে আপনার আপনার এটার প্রতি যে ইনক্লাইনেশনটা থাকবে, এই ইনক্লাইনেশনের জন্য অটোমেটিকলি এটা একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, এবং দ্যাট ইজ দি আপথ্রাস্ট। এনিওয়ে, আবু ভাই ক্লিয়ার বাবা? স্যার এটা না, আমি যে চ্যাপ্টারে পড়ছি এটা এত ডিটেইলে বই লেখা ছিল না। আচ্ছা, তাহলে আরেকটু পড়েন, আমাদের যে কেমব্রিজের কোর্স বুকটা আছে সেটা ফলো করেন। Next, calculate the acceleration of the sphere as it is released from the rest. Very easy. Calculate এখানে আপনাদের necessary যে ভ্যালু গুলো দেওয়া ছিল, এখান থেকে আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, and the বলেন weight. Yes, weight, the mass. তাহলে অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি? v minus u by t। আপনার 170 কি ফাইনাল ভেলোসিটি? তাহলে 170 minus 20 যে এখানে করা হয়, 20 কে কি এটা বাবা? আজান কোশ্চেন বের করেন। এই 170 কি এখানে? the upthrust acting on the sphere, that is the upthrust. the upthrust minus weight কেন করা হলো? that is the resultant force. So resultant force equals to mass into acceleration. The resultant force divided by mass is what? The acceleration. So easy. So আমি একটু জাস্ট দেখাচ্ছি ইন শর্ট, অ্যানোটেশনেই দেখাই, তাহলে ক্যামেরাটা অন করতে হবে না। সো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু ma, রাইট অর রং? আমি যদি এখান থেকে অ্যাক্সিলারেশনটাকে বের করতে চাই, দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্স ডিভাইডেড বাই দি মাস। What is the resultant force here? Resultant force is the upthrust minus the weight, right or wrong? Divided by, আপনি যদি এখানে mass বের করতে চান, massটা directly দেওয়া নাই, কি দেওয়া আছে? weight. Weight divided by the gravitational field distance. Clear? Clear বাবা? ও এই ওয়েটটা w ছোট হয়ে বড় হয়ে গেছে, ঠিক আছে, ক্লিয়ার? সো upthrust minus weight divided by weight divided by gravitational field distance, এটা আমাদেরকে কি দিচ্ছে? অ্যাক্সিলারেশন। সো ক্লিয়ার এই ভ্যালুটা? আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটু আরেকবার ম্যাচ করে দেখি যে আমরা এবার বুঝি কিনা। সো খেয়াল করেন, 170 was the upthrust, 20 is the weight, divided by 20 is the weight divided by 9.81 is the gravitational field distance. So this is actually F divided by M, and you got 74 meters per second square. Clear? Match করেছে? Next answer is the velocity, which is 2.7 meters per second. Match করেছে? 2.7 ম্যাচ করেছে সবার? রেসপন্স করবেন। আবু বাইদা, আব্বাস, নাবিলা, সঞ্জিদা সবাই আনসার ম্যাচ করেছে? আচ্ছা, তাহলে আপনি নো বললেন না ইয়েস বললেন? নো। আচ্ছা, তাহলে আমরা একটু চেক করে আসি যে কেন অ্যানসারটা ম্যাচ করলো না। পয়েন্ট নাম্বার 4 দেখেন, নাম্বার 4 এর কোশ্চেনটা কি?
The viscous drag force D acting on the sphere is given by D equals to K R square B square. এরকম আমরা অনেক ইকুয়েশন পাই কোশ্চেন পেপারের মধ্যে, যে ইকুয়েশনটা আমরা জীবনে কোনোদিন দেখিনি, পাই না? বাট এটা নিয়ে কি আমরা ঘাবড়াই যাই না, বিকজ তারা আমাদেরকে যে ইকুয়েশন দিয়েছে আমরা ওই ইকুয়েশন দিয়ে কি করি, সলভ করি। where r is the radius of the sphere and b is its speed. The constant k is equal to 810 kg per meter cube. Determine the constant terminal speed reached by the sphere. অর্থাৎ v এর ভ্যালুটা বের করতে হবে, and viscous drag force d acting on the sphere is given by this. তাহলে আপনি যদি d এর ভ্যালুটা জানেন, k এর ভ্যালু জানেন, r এর ভ্যালু জানেন, আপনি কি করতে পারবেন? ইজিলি right. So viscous dragটা কোথা থেকে আসবে? Upthrust minus the weight. That is actually the drag force. So once you got the 150, that is equals to k, which is a constant, and into dash into v square. The equation টা দেয়া ছিল আমাদের, কি ইকুয়েশন দেয়া ছিল? k r square v square. So সবগুলোর ভ্যালু আপনার জানা, এইটা এখানে জাস্ট ক্যালকুলেট করতে হতো, that this is upthrust minus the weight, which is the drag. Clear? Nabila Baba, clear? I got 7.2, sir. আপনি সবগুলো ভ্যালু ঠিকমতো বসিয়েছেন? দেখেন তো 0.16 স্কয়ার করেছেন কিনা, Yes. ইনটু 810 করছেন কিনা? Yes, sir. আচ্ছা, আপনি কাজ করেন 150। I didn't put the square root. হ্যাঁ, এই যে কিছু না কিছু মিস্টেক তো পাবেন, ভুল না করলে কি আর মিস্টেক হয়? মিস্টেক না করলে তো আর ভুল হয় না, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্পিডটা পেয়ে গেলাম। কোশ্চেন 3 তে আমরা চলে যাচ্ছি। আমি একটু এসিটা কিছুক্ষণের জন্য অফ করে দিই, কষ্ট হলে আমাকে বলবেন, ওকে? প্রবলেম হচ্ছে তো। Number 3, a ball is thrown vertically upward towards a ceiling and then rebounds as illustrated in figure 3.1. The ball is thrown at a speed of 9.6 meters per second. পুরোটা পড়ার দরকার নেই। Show that the ball reaches the ceiling with a speed of 6 meters per second. অর্থাৎ আপনি একটা সার্টেন ভেলোসিটিতে ছুঁড়ে মারলেন, সিলিংটার হাইট আপনি জানেন না, বাট কতক্ষণ সময় লাগছে সিলিং এ পৌঁছাইতে এটা জানেন, 0.37। তাহলে ফাইনাল ভেলোসিটি বের করতে পারবেন ইজিলি, v equals to u plus at ইকুয়েশন দিয়ে। u is given 9.6, a is the acceleration of the gravity which is minus 9.81 into t which is 0.37. কেন মাইনাস এখানে হলো? কেন আমরা এখানে পজিটিভ ভ্যালু নিলাম না? বিকজ আপওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটিটাকে এখানে পজিটিভ ধরা হয়েছে। সো আপওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটি পজিটিভ হলে ডাউনওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটি কি? নেগেটিভ। ডাউনওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটি যে ডিরেকশন থাকে ওই সাইনটাকে আমরা অ্যাক্সিলারেশনের সাইন হিসেবে ইউজ করি। সো এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনের ভেলোসিটি সাইন যেহেতু নেগেটিভ, আমরা অ্যাক্সিলারেশনের সাইনটাকেও নেগেটিভ হিসেবে চুজ করব। ক্লিয়ার? ওকে, দ্যাটস ওয়াই এখানে অ্যাক্সিলারেশনের ভ্যালু -9.8, t এর ভ্যালু কত? 0.37, and you must get the value which is 6 meters per second. Clear? ওকে, পরেরটা দেখেন, ডিসপ্লেসমেন্টটা বা হাইটটা বের করতে বলছে, দ্যাটস 2.9। 2.9টা বের করাটা অনেক সহজ, s equals to ut plus half at square. u এর ভ্যালু জানেন, ইনিশিয়াল ভেলোসিটি, টাইম জানেন, অ্যাক্সিলারেশন জানেন, সব ভ্যালু বসাই দিলে ইজিলি হাইটটা বের করতে পারবেন। সব অলেবেল ম্যাথ, ইজি। আবু বাইদা, নাবিলা, ক্লিয়ার? Yes, sir. Yes, sir. And height জানা থাকলে increasing gravitational potential energy, easy, all-level, gp equals to mgh, easy. Next, decreasing kinetic energy, easy, half m v square. এখানে v এর ভ্যালুটা দুটো ভ্যালু রয়েছে, ফাইনাল ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। ফাইনাল ভ্যালু আর ইনিশিয়াল ভ্যালুর মাঝখানে যে পার্থক্য, এটাকে সাবট্রাক্ট করে স্কোয়ার করলে যেটা পাবেন হাফ m ডেল্টা v স্কোয়ার, দ্যাট ইজ দি ডিক্রিজিং কাইনেটিক এনার্জি, রাইট? মার্ক স্কিম দেখে আসি, অ্যান্সারটা কত হবে। C2 answer is 0.60 joules. Is it? আচ্ছা, আমরা D তে চলে যাচ্ছি, 3D. State how Newton's third law applies to the collision between the ball and the ceiling. So বলটা যাচ্ছিল উপরের ডিরেকশন, রাইট? উপরের ডিরেকশনে যেতে যেতে সিলিং এর সাথে যখন তার কলিশনটা হলো, সে কেন নিচের দিকে নামলো? ম্যাজিক? No, it's not magic. It is what?
It is because of the reaction force from the ceiling. সিলিং তাকে যে রিয়াকশন ফোর্স দিয়েছে এটার জন্য সে নিচে নামছে, বাট রিয়াকশন ফোর্স কখন দেয়? যখন অ্যাকশন ফোর্স থাকে। হোয়াট ইজ দি অ্যাকশন ফোর্স? দ্য ফোর্স এক্সার্টেড বাই দি বল অন দি সিলিং। সো বল সিলিং একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সিলিং বলছে কারা, ধরে আমি ছাড়বো না, সিলিংও তাকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। সো ওই রিয়াকশন ফোর্সের জন্য বেসিক্যালি এখানে কি হয়েছে, বলটা নিচের দিকে নেমে আসছে, রাইট অর রং? সো ওইটাই হচ্ছে আমাদের এখানকার যে আসপেক্টটা, এটা আমরা জাস্ট লিঙ্গুইস্টিক টার্মটাকে দেখে আসি। ফোর্স অন বল বাই সিলিং ইকুয়াল টু দি ফোর্স অন সিলিং বাই দি বল and its opposite in direction. Clear? Nabila clear? Abu Baida clear? Yes, sir. Okay. Next, change in momentum, easy. Once you know the velocities, you know what is the change in momentum. J velocity te she ceiling e hit korlo 6 meters per second, and J velocity te she ceiling থেকে রিটার্ন করলো, এই দুটো ভেলোসিটির মাঝখানে যে ডিফারেন্সটা, এই দুটোকে যদি আপনি ডিফারেন্স বের করেন, ম্যাচ দিয়ে মাল্টিপ্লাই করলে আপনি কি পাবেন? চেঞ্জ ইন মোমেন্টাম। বাট ওয়াই ইট ইজ 6 plus 3.8 বাই দ্য ওয়ে? It should be 6 minus 3.8, right? No? কেন? তাহলে এখানে আমরা দুটোর মাঝখানে যে ডিফারেন্স, চেঞ্জই তো বের করতে চাচ্ছি, mv minus mu এটাই তো বের করতে চাচ্ছি, তাই না? তাহলে mv minus mu এর ক্ষেত্রে এখানে mv plus u কেন করছে? সেম ডিরেকশনের জন্য? No, they are in different direction. তাহলে 6 if it is positive, then minus 3.8 is negative, so it's actually 6 minus 3.8, thereby the mathematical expression becomes 6 plus 3.8. Clear? So the answer is 0.55 Newton seconds. Clear? Match করেছে? Match করেছে? আচ্ছা, match করেছে? আপনি তো করেন নাই। Okay. And resultant force is change in momentum divided by the time. So change in momentum 0.55, time is 0.085 seconds, which is the reaction time, right? দেখেন 0.085 লেখা আছে, এই যে দেখেন 0.085 seconds. So if it is such, then I think এই কোশ্চেনে ডিসকাস করার মতো কিছু নেই আপনাদের। Is that? Yes. 13 out of 13 না পেলে আপনি বুঝবেন যে আপনি হতভাগা। O level question, come on. Next, define Young modulus of a matrix. It is stress divided by strain is the Young modulus. It is like Young modulus equals to stress by strain. That's it. সব ইজি বাবা, সব বিশেষ করে সামনে আগা। ও এটার পরে আচ্ছা, তাহলে বাকিগুলো আপনি আপনি ভার্বাল অ্যানসার দেওয়ার চেষ্টা করেন। Metal rod is compressed as shown in figure 4.1. The variation with compressive force F of the length L of the rod is shown in figure 4.2. এটা হচ্ছে আমাদের length এবং এটা আমাদের force. Determine the spring constant K of the rod. Spring constant কিভাবে বের করে? Half Fx. Half Fx কেন? Because F equals to K delta x. F equals to K delta x. তাহলে আমরা K equals to F by delta x বের করব, right? আপনার F আছে এইদিকে, ডেল্টা এক্স কি জিনিস? এক্সটেনশন। ইনিশিয়াল লেন্থ কত? 150, এন্ড আর কত? ফাইনাল লেন্থ কত? 148। তাহলে এক্সটেনশন কত হয়েছে? 2 মিলিমিটার। রিমেম্বার দিস ইজ মিলিমিটার, নট দি মিটারস। এন্ড রিমেম্বার ফোর্স ইজ 90 কিলোনিউটন, রাইট? সো ফোর্স ডিভাইডেড বাই এক্সটেনশন যদি আমরা করি, আমরা কি বের করতে পারবো? স্প্রিং কনস্ট্যান্ট। So force 90 into 10 to the power 3, which is 90 kilonewton, divided by 2 into 10 to the power minus 3, which is 2 millimeter ke 2 meters se convert kora hoyeche. Clear? But let me ask you one question. You see, the math scheme said it is 1 divided by the gradient. Can you explain this? That spin constant is 1 divided by the gradient. If I plot force in the y-axis and L in the x-axis, অর্থাৎ লেন্থটাকে যদি আমি x-axis এ প্লট করতাম, then gradient is the spring constant. তাহলে উল্টা করলে this is 1 by gradient. But ধরেন ফোর্সটাকে আমি y-axis এ রেখেছি,
এন্ড এল টাকে আমি এক্স অ্যাক্সিসে দিলাম, তাহলে তো গ্রেডিয়েন্ট স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে গ্রেডিয়েন্টটা যে স্প্রিং কনস্ট্যান্ট এটা একটু এক্সপ্লেইন করেন তো। গ্রেডিয়েন্ট মানে আমি কি পাবো? ডেল্টা এফ ডিভাইডেড বাই ডেল্টা এল। ডেল্টা এফ মানে কি? the force I apply, and delta L মানে কি? extension. No, delta L is not L, delta L is extension. Delta L যদি আমি বসাই দেই, this F by delta L which is force by extension, and that is definitely spring constant. তাহলে এখানে করছে উল্টা, L টাকে রেখেছে y axis এ, force টাকে দিয়েছে x axis এ। তাহলে আমি যে গ্রেডিয়েন্টটা পাবো, that is extension divided by force, which means if I calculate the gradient and if I reverse it 1 by gradient বের করি, then I will get the spring constant. Clear? Next, spring constant এর ভ্যালুটা বলে দেই। Value is going to be 4.5 into 10 to the power 7. Okay, make it fast. পয়েন্ট বাবা, পরের পার্টটা কোশ্চেন মার্ক স্কিম দেখে বলতেছে দে মাস্ট আস্ক দি ইলাস্টিক স্ট্রেন এনার্জি, ঠিক আছে? হ্যাঁ বাবা, না 4b2 আগেটা তো বের করলাম ইয়াং মডুলাস। পরেরটা দেখে মনে হচ্ছে the question must be ask the elastic strain energy. এই দেখেন স্ট্রেন এনার্জি ইজি। এনার্জি বের করার ওয়েটা কি? হাফ ইনটু এফ ইনটু ডেল্টা এফ, রাইট? হাফ ইনটু এফ ইনটু ডেল্টা এল করেন, এফ এর ভ্যালু 90, ডেল্টা এল ইজ 2, সো মাল্টিপ্লাই করলে 90 জুলস। কে ডেল্টা এল স্কয়ার হাফ ইনটু কে ডেল্টা এক্স স্কয়ার যেটা ছিল। ইজি। পরের পার্টটাতে চলে যাচ্ছি, এইটা একটু ইম্পর্টেন্ট এবং এইটার আপনার ক্যালকুলেশন করাটা জরুরি। যদি এখানে ক্যালকুলেশনটা তারা শো করে নাই, বাট এখানে কিন্তু আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। কি বলেছে আমরা একটু পড়ে ফেলি। পরে তো একটু বাবা পুরো বাস লাউডলি। It is now replaced by a new rod of the same origin. The new rod has cross-sectional area A with tail is made of metal. The compression of the new rod always goes slow. On figure 4.2, sketch the variation with F on the left, L for the new rod of F equals to 0 to x to 9. Okay, খেয়াল করেন আমরা এখানে কি জানি না, ডেল্টা এক্স জানি। তো আমি যদি ডেল্টা এক্স টাকে সাবজেক্ট বানিয়ে ফেলি, ক্যামেরাটাকে অন করছি, সরি একটু আপনাদেরকে দেখিয়ে খেয়ে ফেলবো। ওকে, কি ছিল বলেন তো? প্রথমে আমি ইয়াং মডুলাসটাকে বের করে ফেলি। ইয়াং মডুলাস মানে কি? স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস কি? এফ ডিভাইডেড বাই এ। স্ট্রেন কি? ডেল্টা এক্স বাই এক্স। আমি উল্টাই দেই, স্ট্রেন কি? এল ডিভাইডেড বাই ডেল্টা এল, রাইট অর রং? রাইট। এবার আমরা বের করব কি? সাবজেক্ট করব না ডেল্টা এল। আমি যদি ডেল্টা এল কে সাবজেক্ট করে দিই, দ্যাট ইজ এফ এল ডিভাইডেড বাই ইয়াং মডুলাস ইনটু দি এরিয়া। দেখেন আপনাদের এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে, প্রথমটার জন্য ইট ইজ দিস, সেকেন্ডটা তাহলে আমি যদি ডেল্টা L2 বের করি, দ্যাটস হোয়াট। কি রকম হচ্ছে এটা? F is same, L is same, ইয়াং মডুলাস ইজ ডিফারেন্ট। কত ইয়াং মডুলাস? 2 times, right? আমি কি কোশ্চেনটা দেখে নেই। ইয়াং মডুলাস is 2 times, and 2 into the E, and the area is they say is 1/3. So this is A divided by 3, which means that is actually 2E into A by 3. তাহলে আপনি যদি পুরোটাকে সামারি করেন, আপনি এখানে যেটা পাবেন, that's going to be actually this. That's equals to 3 by 2 FL divided by EA. আমি যদি সবগুলোকে উল্টাই দিই, হ্যাঁ, which is 1.5 times the previous delta L, delta L1. So খেয়াল করেন, delta L1 এর 1.5 টাইমস হচ্ছে delta L2, অর্থাৎ যে ফাইনাল এক্সটেনশনটা হবে
that is 1.5 times the previous one, right? দেখেন তো আপনাদের ক্ষেত্রে আগের এক্সটেনশনটা কতটুকু ছিল বাবা? 140, তার মানে কি এক্সটেনশন কত ছিল? 2। আপনি যদি 2 বসাই দেন এখানে, 2 into 1.5 কত হবে? 3। তাহলে আপনি 3 হবে এক্সটেনশনটা। 3 এক্সটেনশন হলে আপনার ইনিশিয়াল রাইট 150 ছিল আপনার ইনিশিয়াল পজিশন, তাহলে আপনার গ্রেডিয়েন্টটা কত পর্যন্ত আসবে? 147 পর্যন্ত আসবে, and it's going to be a straight line because they say it obeys Hooke's law। খেয়াল করেন, বলে দিয়েছে যে নিউ রড obeys Hooke's law, so it's going to be a straight line, and ইনিশিয়াল পয়েন্টটা 0 এখান থেকে শুরু হবে, শেষ হবে কোথায়? 147। ওইটা আমরা ক্যালকুলেট করে দেখলাম যে কোথায় শেষ হবে। দেখেন মার্ক স্কিমটা এতে আসছে, straight line starting from 0 150 and below original line, and line ends at 90 147। okay, clear? 2 মিনিট আছে আমাদের, 5 6 দুটো কোশ্চেন বাকি আছে। 2 মিনিটে সম্ভব কিনা জানি না, হয়তো সম্ভব, চলেন দেখে আসি। amplitude intensity relationship I equals to a square, easy right? পরেরটা দেখেন, calculate the frequency of the microwave। ফ্রিকোয়েন্সি বের করার জন্য আপনাদের ওয়েভলেন্থ জানতে হয়, ওয়েভ স্পিড জানতে হয়, রাইট? সো ফ্রিকোয়েন্সি আপনি ওয়েভ স্পিড ডিভাইড বাই ওয়েভলেন্থ করছেন, ওয়েভ স্পিড 3 into 10⁸, ওয়েভলেন্থ বলে দিয়েছিল 60, একটা ভ্যালু দিয়েছিল, এখান থেকে আমরা এটাকে মিটারসে নিয়েছি 0.060, and we got 5 into 10⁹ hertz। ইজি ইজি। পরের কোশ্চেনে কি বলতেছে? describe and explain the intensity of the microwave detected at x। সো এবার আমরা আমাদেরকে ইন্টেন্সিটি বের করতে হবে। ইন্টেন্সিটি বের করার জন্য আমাদের কি কি দরকার? দেখেন আমাদের দরকার হলো we need the path difference at x and phase difference at x। so intensity is at maximum, it is in intensity maximum। কেন এটা আমরা কোথা থেকে বের করতে পারলাম বলেন তো? এই পার্টটা এক্সপ্লেইন করতে পারবেন কেউ? at x the difference is 3 lambda। কেন? বিকজ প্যাড ডিফারেন্স দিয়ে দিয়েছে 1.840, তাহলে p থেকে x এর মাঝখানে যে ডিসটেন্সটা, এটা আমরা রাইট 6 সেন্টিমিটার দিয়ে ডিভাইড করলে পাবো কত ল্যাম্ডা হবে, আমরা দেখবো এটা 3 ল্যাম্ডা। তারপর দেখেন সেকেন্ড পয়েন্টে তারা বলতেছে at x the phase difference is 0 or 1080 degree, because 3 lambda মানে কি? 3 into 360 degree, which is 1080, which means 0 degree। So 0 degree is the phase difference or 1080. So intensity is at maximum, or it is an intensity maximum। কেন এটা? Because একটা certain wavelength পর আমরা maximum intensity পাই। যে ইন্টেন্সিটিটা এখান থেকে দেওয়া হয়েছিল, সেম ইন্টেন্সিটিটাই আমরা কি করব, একটা 1 lambda পর পর ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা পেতে থাকবো।